এখানে কিন্তু ডাঁটা আলুর তরকারি কিন্তু রেডি। এই যে কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে একদম প্লেন ডাঁটা আলুর তরকারি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ঢেকে দেবো। হ্যাঁ, একটা কথা কি জানো, সকাল সকাল না এরকম তাড়াহুড়ো করে না সব কিছু করা যায় না, খুব প্রবলেম হয় আর কি, মানে করতে খুবই অসুবিধা হয়। যারা করে তারা আর কি জানে, আমি তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই কড়াইতে না এই ঢাকনাটা একদমই ছোটো, মানে মানানসই না আর কি, মানে একটা থালা পেয়েছি আর কি, ঢেকে দিয়েছি। কড়াইটা কিন্তু মায়ের, যেহেতু মাংসটা করছি আর এখনও তো আমরা বড় কড়াইটা কিনে উঠতে পারিনি, তাই মায়ের কাছ দিয়েই নিয়ে আসি, কড়াইটা নিয়ে এসে করি। এখানে একদম অল্প মাংস আছে, 1 কিলোর মতো। আর মানে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে রাত্রিবেলা, বলতে নেই বেশিরভাগই না সব সলিড দিয়ে ফেলেছে, যেটা আমার একদমই পছন্দ না। কারণ মুরগির মাংসে সলিডটা ভালো লাগে না, খাসির মাংসে সলিড পিস ঠিক আছে মানা যায়, আরও আনন্দ সহকারে খাওয়া যায়। মুরগির মাংসে না সলিড পিস একদম মানা যায় না, রান্না বাইরে। আর এখানে আমি মশলা টশলা অনেক আগে কষিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক আগের দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ হয়েও ওঠেনি যে সব কিছু নিয়ে ক্যামেরা রেখে এখানে করবো। রান্নাঘরটা যে একটু গুছাতে পেরেছি, আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শ্যুটটা করা যাক আর কি। ভাতটা দেখে নেবো একটু, তারপরে একটু ভাতটা মুছে নেবো। যে ভাতটা দেখবো না, দেরি আছে ভাত বাবাজির হতে, ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো করে নেবো আর কি। এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে নিয়েছি আর কি, এক এক করে হবে আর তুলবো। এদিকে প্রায় ভাতটা রেডি, আমি নামিয়ে ফেলবো। এর চেয়ে বেশি যদি লেট করি তাহলে কিন্তু ভাতটা বেশি নরম হয়ে যাবে, কারণ এই চালটা এমনই না, একটু যদি আগে ভাগে না নামাই তখন নরম হয়ে যায় আর কি। দেখো তোমাদের দাদাভাইয়ের ডে ডিউটিতে যে পরিমাণ চাপ থাকে আমার, তাই আমি তাড়াহুড়ো করে রান্না করে আমি এদিকে চলে এসেছি ঝাড় দিতে। তোমাদের দাদাভাই যাবে একটু বাথরুমে, দেন আমি চা বসাবো, তারপরে দুজনে একসাথে গল্প গুজব করতে করতে চা খাবো, তারপরে ও চলে যাবে কাজে, আমি আমার রেগুলার ডিউটি। তো একটা কথা কি জানো, এই যে ডে ডিউটিতে তোমরা যে অনেকে বলতে পারো বা অনেকের হয়তো মনে থাকতে পারে যে দিদিভাই যে একদম ভোরবেলা ওঠে, সে ভোরবেলার শ্যুটটা কেন তোলে না বা ভিডিওটা কেন দেয় না। অ্যাকচুয়ালি কী জানো, যখন হঠাৎ করে সকালবেলা উঠি, কোনো সময় না টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না। মানে কখনো আমি 5:30টায় উঠি, কখনো 5টায় উঠি। যেমন আরও অত্যাধিক গরম পড়লে আমি কিন্তু 5টা নাগাদ পুরো কনফার্ম উঠে যাব। এবার এখন এই 2 দিন হয়েছে কি, গরমের চোটে ফার্স্ট গরমটা পড়েছে, এবার গরমের চোটে না একটু ঘুম পাচ্ছে বা মেয়ে কোনো সময় উঠতে দিচ্ছে না, তো সেই কারণে আমি উঠতেও পারি না। এবার ওঠার পর যেহেতু তাড়াহুড়ো করে রান্না বসাই, তো এই শ্যুটটাও সেভাবে করা হয় না আর কি। আর গরমে যে হারে হিমশিম খাই, ঘাম মুছবো না শ্যুট করবো। এবার রেগুলার যদি আমি একই জিনিস দেখাই, তো তোমাদের আবার থাকবে না আমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট। তো নতুনত্ব যে কী দেখাবো সেই ভাবতেই তো হাফ ভিডিও শুরু করি, কখনো মাঝখান দিয়ে করি, যাই হোক একটা কিছু না কিছু করি। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এক হাতে ফোন ধরে এক হাতে ঝাড় দিচ্ছি। আমি ভাবি কি তোমাদের সাথে সব শেয়ার করবো সব, কিন্তু মাঝে মাঝে যে স্ট্যান্ডে বসাবো, আবার স্ট্যান্ড বসাবো, এই করব, মানে মেয়ের জন্য না চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। এবার সব শ্যুটটা ওইভাবে করা হয় না। তো দেখো এই যে বললাম চা খাবো, এই যে চা নিয়ে চলে এসেছি। মানে সকালবেলা এই যে চাটা খাওয়ার পর, সব কাজ করার পর যখন চাটা খেতে বসি না, এর চেয়ে বড় শান্তি আর কিছু হয় না। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম ফালতু মার্কা অবস্থায় রয়েছে, মানে কিছু বলার বাইরে। তোমার কষ্ট মানে সারাটা দিন ঘুরতে বই কাজ করি, কষ্ট হয়, মাথা ঘামায় যায়, মাথাটা চুলকায়। তা আমি কি বলবো, আমার চটি জুতো পরে যাও। আমি বললাম তাহলে ঘামা, আমার কষ্ট হয়, গরমে কিন্তু সারা ঘোরার গরম। মাইনে পেলে আগেই কিনবা, বুঝছো? হ্যাঁ, ওই দেখ শুনি না বুঝছে যাচ্ছ ভুতু আমি ভুতু
উঠেছে এই ছাই ঘষণীকে বলে বাবার বক্তব্য। যেহেতু আবার আজকেও রেগুলার মতো একই রুটিন, তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে এখানে যে কয়বার যে কারেন্ট যায় গরমকালে তার কোনো ঠিক ঠিকানা নেই। না আমি আর আমার মামাম চলে এসেছিলাম ভ্যানের উপরে। দেখো আমার মামাম কিন্তু লজ্জা পেয়ে গেছে যে যা আমি যে ভ্যান চালাচ্ছিলাম সবাই দেখে নিল আমাকে, কি হবে এবার। দেখো 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 কীরকম ঢং দেখাচ্ছে, দেখো কিছু জানে না কিছু বোঝে না। আর দেখো কি ঠাটা পড়া রৌদ্র এসছে, আর এখন এসছে নোংরার গাড়ি। কি লেট করে যে আসে নোংরার গাড়ি, মানে ধারণার বাইরে। আর এই কড়কড়া রৌদ্রে বাইরে বেরাতেই ইচ্ছে না, তাই জন্য একদম দিয়ে দিলাম নিজের উপরে মাসাজ। আমার পক্ষে কোনো মানে উপায় ছিল না, তো এবার ট্রাই মেরে দেখছি। আগেরবার তো গাফিলতি দিয়ে দিয়ে বরফ মেখেছিলাম, বরফ মারতে আমার একটু ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডা লাগে আর কি। তো যাই হোক, আর বর বললো যে বিয়ে বাড়ি যদি যেতে হয় আর যদি ঘামাচি মুখ না নিয়ে যেতে চাও, ঘামাচি উঠলে তো আমি যেতামই না। বললো দেখো ক্যান্সেল তো করা যাবে না, যদি ঘামাচি দিয়ে বাঁচতে চাও আর বিয়ে বাড়ি যেতে চাও তাহলে রেগুলার গাফিলতি ছেড়ে সব কাজের সাথে সাথে বরফ মাসাজটাকেও যদি ডেলি দুবার করা যায় তাহলে অন্তত মুখটাকে একটু হলেও আমি বাঁচাতে পারবো আর কি। কিন্তু করতেই পারছি না, ঠান্ডা লাগছে। আর তার উপরে গেছে গরমে লোডশেডিং হয়। কালকে গেছিলো 3 বার লোডশেডিং হয়েছিল, কালকে 3 বার না 4 বার। আর আজকে এই সকালবেলা সবে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে চা খেতে বসেছি, তখন কটা বাজে 7:30 মতো বাজে, তখনই অলরেডি কারেন্ট চলে গেছে। এবার তোমরাই বলো এই গরমে যদি এত সদ্য বারবার কারেন্ট যায় ওই কি ভাল লাগে কারোর বলো। তারপরে কোনো কাঁথা নাতা হয় ধুইনি, মানে অল্প কটা কাঁথা নাতা ছিল তো, আমি একেবারে দুপুরবেলা স্নান করার সময় ধুয়ে নিতে পারবো, কারণ যেহেতু অল্প কটা ওই জন্য। বেশি হলে নাহলে সে ব্যাপার আলাদা, তো অল্প হয়েছে এই জন্য। আর তার আগে কিছু থালা বাসনও মেজে নিয়েছিলাম, জলের বালতিগুলো ভরা হয়ে গেছে, শুধু স্নানের বালতিগুলো ভরায়নি, যে এখানে রেখে দিয়েছি স্নানের বালতিটা একটু, এগুলো পরে ভরবো। আপাতত বরফ ম্যাসাজটা চালিয়ে যাই। আর আমার মতো অনেকেই করে, এবার আমি ভেবেছিলাম একটা রোল অন কিনবো, কিন্তু রোল অনটা না মিশোতে অত্যাধিক দাম দেখাচ্ছে, আর আমার পক্ষে না এখন অত দাম দিয়ে নববর্ষে পড়ার এই জামা কাপড় নেই, মেয়েকে কী কিনে দেবো তারই ঠিক নেই জানো। তোমাদের কথা একটা শেয়ার করি, কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তাই আমি মনে করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা উচিত। তোমাদের দাদা ভাই মানে আমাদের মানে কি বলবো, মানে বলতে নেই আর কি, কিন্তু যেহেতু তোমরা ফ্যামিলির মধ্যে পড়ো তাই বলছি। হয়তো অনেকে ভাববে বেশি ঢং দেখাচ্ছে, বা কেউ ভাববে বাবা এদের এত টাকার প্রবলেম, অথচ ডেলি মাছ মাংস ডিম এগুলো খাচ্ছে। এটা কোনো ফ্যাক্টর না, টাকা থাকলেই যে লোকে মাছ মাংস ডিম খায় বা টাকা না থাকলে খাবে না, এটা কোনো ব্যাপার না। খাওয়াটা সেটা আলাদা ব্যাপার। কথাটা হচ্ছে কি জানো, যে তোমাদের দাদা ভাইয়ের না হাতে এখন সেই পরিমাণ টাকা নেই যে সব যে মাসের যে লিস্টটা সেই খরচগুলো করে তারপরে দেন নিজের জন্য চটি জুতো কিনবে। অ্যাকচুয়ালি ওর যে ঘরে পড়ার জুতোটা দেন আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে এই কালো জুতোটা দেখতে পাচ্ছ, এটা ওর ঘরে পড়ার জুতো। এই জুতোটা না মানে বুড়ো আঙুলের ওখানে যে ফিতাটা ছিঁড়ে গেছে, তো সেই ফিতাটা এখনও মানে একবার সেলাই করে এনেছিল, তো কতবার পরবে। তো শীতকালের ব্যাপার আলাদা, শীতকালে বুট জুতো পরে যায় ঠিক আছে, কিন্তু গরমকালে তো আর কারখানায় বুট জুতো পরে কাজ করা যায় না, না। তো তার জন্য একটা জুতো কিনবে, সেটা এখনও মাইনে না পেলে কেনা যাচ্ছে না, যেহেতু এটা মাসের শেষ হয়ে শুরু হয়েছে, এখনও মাইনে পেতে পেতে মানে 12-13 তারিখ 14 তারিখ হয়েই যায় আর কি। তো সেই হিসেবে একটা কিনতে হবে, এখন একটা কড়াই কিনতে হবে। তাও তো মেয়ের নববর্ষের জামাটা তো আমি একটু টাকা জমিয়ে কিনেছিলাম। যাই হোক, নিজেদেরও পরতে ইচ্ছা করে, কিন্তু মা বাবা হচ্ছে যখন কিছু জিনিস তো অন্তত মানে বাদ দিতে হয় না নিজের লিস্ট থেকে। তো যাই হোক, সেটাই আর কি বলছিলাম, মানে টাকা কড়ির কথা। আমার মতো আমি মনে করি যে আমার মতো অনেকেরই এরকম হয়েছে টাকা পয়সার অসুবিধা। তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, অ্যাকচুয়ালি তোমরা আমি তোমাদেরকে নিজেদের ফ্যামিলি বলে মনে করি। আমি নিজের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলো। সবারই আর্থিক অনটন থাকে, আর্থিক অবস্থা খারাপ থাকে। খাওয়া দাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। খাওয়া দাওয়া অতটাও খরচ হয় না যতটা মানে রোজগার যাত্রা জীবনে খরচটা হয়। তো দেখি কখন কারেন্ট আসে, আপাতত মুখে এখন দিলাম, পরের বার যখন সময় হবে তখন দেবো। কিন্তু এইবার আমি ঘামাচি ওঠার থেকে বিরত থাকবো। মামাকে বরফটা দিতে পারবো না, কারণ আমি মনে করি না এখন আর বরফটা দেওয়া উচিত হবে। তাও ওকে গাটা ধোয়াই আর ক্যান্ডিড পাউডারটা দিয়ে ওকে সামলাই। আমিও ক্যান্ডিড পাউডার দিই, তো এখনও ঘরে আছে, শুনতেই পাচ্ছ গলা গলা। আমি ঘরে যাচ্ছি, বাই। মামা ফুল আঁকছে বলে বাবালে, বা হাততালি। এই যে লোডশেডিং দেখো,
এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজে, প্রায় 2 ঘন্টা মতো হতে চললো কারেন্টটা গেছে। মানে এই গরমে এই স্টেশনের এই এজি কলোনির চত্বরটা না এতটা পরিমাণ কারেন্ট যায় না, মানে তোমরা না মানে মানে রাগে না বিভৎস হয়ে যাবে। এবার দেখো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো ইনভার্টারটা নেওয়া সম্ভব না। যাদের বাড়ি ইনভার্টার আছে তাদের প্রবলেম হয় না যত ঘন্টায় কারেন্ট যাক না। এর আগেও হয়েছে, একদিন তো এমন গেছে 2 রাত্রি ঘুমাতে পারিনি। আরেকদিন এমন গেছে ভোরবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করেছি, চা খেতে বসেছি, সেম কারেন্ট গেছে। আর এত বিভৎস গরম ছিল যে থাকতেই পারি না। আমার কথা তো বাদই দিলাম, আমি যদি বা থাকতাম মেয়ে থাকতে পারতো না, কারণ ওর ঘুমটা খুব প্রয়োজন। তাই শেষমেশ বাবাকে কল করে বাড়ি যেতে হয়েছিল। বাড়ি গিয়ে আবার বিকালবেলা চলে এসেছিলাম কারেন্ট আসার পর। মানে এতটা পরিমাণ একদিন তো ঠিক করে দিয়েছিলাম ওই মাঝরাত্রিরেই চলে যাবো, কারণ মেয়ের ঘুমের খুব প্রয়োজন। ওই জন্য একটু কথা বলতে মানে তোমাদের সাথে যে একটু 2 মিনিট শান্তিতে কথা বলবো তার উপায় নেই আমার। বাজে ঠিক 10টা বাজে না, সরি 9:30 বাজে। আর এদিকে মেয়ের খাবারটা বসিয়ে নিয়েছি, জলও প্রায় গরম হয়ে গেছে। এই যে দুধ মুড়ি দেবো আজকে সকালবেলা, অল্প করে নিয়েছে, গরমে তো বেশি খায় না তাই জন্য ছোট বাটিতেই নিয়েছে। দেখো কি আরে ঘামাচ্ছে তো সবাই কি স্নানটা রেডি, দুপুরের লাঞ্চ রেডি, খাওয়া দাওয়া রেডি নাকি? আমি তো এখন যাবো খেতে। ঘড়ির কাঁটা বাজে ঠিক 5টা 2টো। মেয়েকে খাইয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম। আজকে খুব ঘুম পাচ্ছিল কেন জানি না, তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে স্নান করলাম, ঘর মুছলাম, বাসন মাজলাম, দেন মেয়েকে স্নান করালাম, আমি স্নান করলাম। দেন এখন খাওয়া দাওয়ার পালা। মাম্মামকে খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। চলে আসলাম দুপুরবেলা লাঞ্চের থালি নিয়ে। ডাঁটা আলুর তরকারি, মানে সজনে ডাঁটা আর আলু। আর সজনে ডাঁটা তো আমার মোস্ট ফেভারিট। সজনে ডাঁটা আলুর তরকারি, আর ওদিকে হচ্ছে চিকেন কারি, গরম গরম চিকেনের ঝোল। কিন্তু এবার তোমাদের দাদাভাই চিকেনের বেশিরভাগ সলিড পিসগুলো মানে দোকানদার দিয়েছে, ও তো একটু মানে কানার মতো যায় আর কি, তো কানার মতো গিয়ে কানার মতো মাংস নিয়ে চলে এসছে। ঠ্যাংগুলো তো আমি ছাড়াতেই পারিনি, সেগুলো তো বাদে দিলাম, বাসি ঠ্যাং ছিল, সব ধরা পড়েছে। আর এইদিকে ছিল হচ্ছে গিয়ে মানে এই কাণ্ড, মানে একদিকে বাসি ঠ্যাং, একদিকে সলিড পিস, মানে ধারণার বাইরে। মানে মাংস মানে আগের দিন এনে রাখতে এরকম আমাদের কোনো দিন হয় না, এই ফার্স্ট টাইম এরকম হলো আর কি। তো তোমাদের দাদাভাই আগের দিনকে বলেছে কি আর আগের দিন মাংসই নিয়ে আসবে না। এবার দেখো অনেক সময় পজিশন থাকলে মানে প্রবলেম থাকলে, সরি উল্টোপাল্টা ইংরেজি ঝেড়ে দিচ্ছি, তোমাদের দিদিভাই কিন্তু ইংরেজি উল্টোপাল্টা ঝাড়ে না। অ্যাকচুয়ালি হঠাৎ করে কথা দিতে দিতে না, ভয়েস ওভার দিতে দিতে না উল্টোপাল্টা হয়ে যায় আর কি, তো সরি। মানে মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে ঘুম নিশ্চয়ই হয়নি। হ্যাঁ সত্যি ঘুম হয়নি, মামাকে একটুও ঘুমাতে দেয়নি। কেন ঘুমাতে দেয়নি সেটা আমি জানি না, সেটা মাম্মামি জানে। তো যাই হোক, গরমে আর ঘুমটাও বেশি হয় না, ওই জন্য সেটা বাদে দিলাম। আমি ভাবছি বাবার আসার আগে একটু টুকিটাকি সবজি টবজি কেটে নিই। তো চলো সবজি কাটতে কাটতে আবার দেখা হচ্ছে। তো আজকে একটা অন্যরকম জিনিস দেখাবো, ছেলেদের ফেস ওয়াশ। হ্যাঁ, কারণ আমার যে মামা আর্থের ফেস ওয়াশটা, ওটা দিয়ে না এই আইব্রো শেভ করা যায় না, ঠিক আছে? মানে মামা আর্থের ওটা হচ্ছে টারমারিক ফেস ওয়াশটা, সেটা দিয়ে আইব্রো শেভ করা যায় না। এরকম একটু গ্যাজা গ্যাজা ফেস ওয়াশ হলে সেটা দিয়ে খুব সুবিধা হয় মানে আইব্রোটা তুলতে। তো অনেক দিন হয়ে গেছে আইব্রো তোলা হয় না, আর আমার সেই ফেভারিট পার্লারও আমার যাওয়া সম্ভব না। তাই জন্য আমি ভাবলাম বাড়ির দিয়ে তুলে নিই, সামনে নীল ষষ্ঠী আছে, তো নীল ষষ্ঠী আস্তে আস্তে হয়তো অতটা হবে না, আর হলেও অতটা চাপ থাকবে না, কারণ যেহেতু বেশিটা আমি এখনই কেটে ফেলছি, মানে নিজেকে নিজে ঠিক মতো। এবার দেখো এই রেজার দিয়ে কাটা খুব ইজি, কিন্তু একটু সাবধানে, কারণ যেহেতু রেজারগুলোয় প্রচণ্ড ধার থাকে। এবার ধার না থাকলে না রেজারগুলো ইউজ করে কোনো লাভ নেই। আমিও কিন্তু এই রেজারগুলো এক দিদিভাইকে অনেক বছর আগে, প্রায় 4-5 বছর আগে ইউটিউব ভিডিও দেখে সে ইউজ করতো, সে একটা ভিডিও ছেড়েছিল, তো সেই দেখে আমিও ভাবছিলাম একটু ট্রাই করব, তো সেটা আমিও ট্রাই করেছি আর কি। তো আমার বেশ ভালোই লাগলো। আর এইটা কিন্তু আমি ট্রাই করি যখনই আমার পার্লারে যাওয়ার সময় হয় না, তখনই আমি ট্রাই করি। আর আমি বারবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম যে আমার ভিডিওটা ঠিকঠাক মতো শ্যুট হচ্ছিল কিনা। কিন্তু দেখো আয়নায় না 2 দিন বাদে বাদে এত নোংরা পড়ে না, মানে ধারণার বাইরে। সবসময়
তোলাটা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে দেখো খুবই ধীরে ধীরে আমি ভুরুগুলো ফিল আপ করে নিচ্ছিলাম, কারণ মেয়ে যে হারে দুষ্টুমি করছিল এই ফিল আপ করতে গিয়ে আমার হয়ে গেছিলো দেরি। মানে দেরি বলতে সবজি কাটতে দেরি, বাবা এসেছিল, থালা বাসন মাজতে দেরি, তারপরে ভয়েস ওভার দিতে দেরি, ভিডিও এডিটিং করতে দেরি, মানে কালকে শুতে শুতে প্রায় 3:15 তো বেজেই গেছে, মানে ধারণা সেই শেপ অনুযায়ী আমি আবার এখান দিয়ে ভুরুগুলো কেটে দিই যখন একটু একটু ওঠে, একটু একটু হালকা ফুলবে, কারণ আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে তাই জন্য। তো এতে কিন্তু খুব সুন্দর কাটিং হয়, কিন্তু এর ধার কমে গেলে তুমি বুঝতে পারবে। আর এটা না ভালোই উপকারী হয়, কারণ আমি যে পার্লারে কাটি না, ওই পার্লারে কাটার পর আমার কোনো পার্লারে না কাটিয়ে পোষায় না, সুতরাং আমি কোনো পার্লারে যাইও না। আর এখান থেকে পার্লারগুলো অনেকটা দূরে, আর আমার মেয়ে নিয়ে যাওয়া সম্ভব না, সে বাপের বাড়ি যাওয়া ছাড়া। তো সামনে যেহেতু নীলষষ্ঠী আছে, তাই আমি এইভাবেই বাড়িতেই কেটে নিলাম। আর ভুরুগুলো একটু বড় বড় হয়ে গেছিলো। মেয়ের পরিস্থিতি ওয়াল ক্লথ সরিয়ে, চার্জার বোর্ডের দিয়ে কুলিয়ে, চাদর মাদর কী করেছে দেখো, দেখো কী পরিস্থিতি দেখো, মানে পুরো যাচ্ছে তাই অবস্থা করে বিছানা করে দিয়েছে। মানে এবার হাগু হিসু সব আমি তোষকের উপরে করব, তোমরা বাঁচাতে পারবে না, মানে এটাই ওর ধান্দা। আমি এই নিয়ে 2 বার করেছি, এখানে কোলবালিশটাও চাপা দিয়ে দিয়েছিলাম, সেই কোলবালিশ শুতে দেখো এখানে আবার দাঁড়িয়ে পড়েছে, দেখেছো দেখেছো, মানে আমাকে ঠিক করতে দেবে না। মানে তোমরাই বলো এইরকম দুষ্টু বাচ্চা দেখেছো কখনো? দেখো এরকম দুষ্টু বাচ্চা কখনো দেখেছো? পড়ে যাবা, নামো, দুষ্টুমি করে না তো। দেখো চাদরটাকে শুদ্ধ টেনেছে, টেনে গায়ে দিচ্ছিল, যেই আমি ক্যামেরা অন করেছি অমনি ও সরে গেছে। আর আমার একটু লেট হয়ে গেল সবজি কাটতে, কারণ বাবা আসার আগে আজকে জানি না হবে কি না, কারণ অলরেডি 5টা বেজে গেছে, বাবার আসার সময় হয়ে গেছে। আমি সবজি টবজি নিয়ে এসেছি, তাও তোমার ইচ্ছা আছে কালকে পটল আলুর তরকারি আর হচ্ছে গিয়ে ভেন্ডি আলুর তরকারি করা, দেখা যাক তোমাদের দাদাভাই কি বলে, তারপরে করছি। তো এই যে চলে আসলাম নিজ কর্মে। এই দেখো এই ছোটো ছোটো পটলগুলো দেখে এতটা মটকা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে যে এই পটল তোমার পটল তুমি খাবা, আমি কিন্তু খাবো না একদম। ও বলছে সরি আমার একদম ভুল হয়ে গেছে, সব কটা পটল না 10 টাকায় নিয়ে নিয়েছে। যে ও ফিরকির মাল ছাড়ছো না আমার উপরে, ওইসব হবে না অত খাতির আমার উপরে। সেই জামা কাপড়গুলো দেখো সেই দুপুরবেলা ধুয়েছিলাম, বলেছিলাম না বেশি একটা জামা কাপড় নেই, এই দুটো কাঁথা একটা নাইটি, এই যা। আর এই যে ছাদের অবস্থাটা দেখো পুরো করুণ অবস্থায় রয়েছে, তাও আমি ঝাড় দিয়ে একটু সাইড সুইট করেছি। এই যে এই সাইডে দেখো এখানে কিছু ধুলো, এখানে এখানে, আর এই যে পুরোনো টিনগুলো বাদ দিয়ে পুরোনো ছাদে রাখা হয়েছে। তাও তো মিস্ত্রিরা রাখতেই চাচ্ছিল না, কেন জানি না, ওনাদের এত অ্যাটিটিউড কোথার দিয়ে আসে। উনিও মানুষ আমিও মানুষ, ঠিক আছে। আর এই যে দেখো এই যে এই টিনগুলো এই যে নতুন লাগানো হয়েছে ভাড়ার ঘরে, আমাদের 2টো ভাড়ার ঘর, 2টো ঘরে এই টিনগুলো লাগানো হয়েছে। আর তোমাদের বলি মিস্ত্রিদের ব্যবহার কতটা খারাপ। দেখো সে মিস্ত্রির কাজ করে বা কোনো মেথর হোক, যাই হোক, মুচি হোক, আমি তাকে ছোট করছি না, সব কাজই বড়, কোনো কাজ ছোট না। প্রথম কথা হচ্ছে এটা আমি বলে রাখি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এরকমভাবে থাকি বলে এমন নয় যে আমিও খুব মানে করুণ অবস্থাতে আছি বা আমি ভাড়া থাকি বা কিছু না। দেখো ভাড়া থাকে যারা তারাও মানুষ, যারা মিস্ত্রির কাজ করে তারাও মানুষ, যারা বাড়িওয়ালা তারাও মানুষ, ঠিক আছে। এবার তোমাদের বলি আমি এরকমভাবে রয়েছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি এরকমভাবে থাকি বলে ওনারা আমাকে ভাড়াটে ভেবেছে, ঠিক আছে, সেটা কোনো বড়সড় ব্যাপার না। হ্যাঁ, আর এটাও ওনাদের ভাবাটাও ভুল যে সব ভাড়াতে কিন্তু সিম্পলভাবে থাকে না, ভাড়া থাকে বলেই যে সে এমনি এমনি ভাড়া আছে তা কিন্তু নয়, তা অনেকের অনেক কারণ থাকে, ঠিক আছে। উনি দুটো জিনিসই অপমান করেছে, মিস্ত্রিদেরও অপমান করেছে, যে মানে বলে না কিছু কিছু ছেলেদের জন্য কিছু কিছু মেয়েরা খারাপ হয়ে যায়, কিছু কিছু মেয়েদের জন্য কিছু ছেলেরা খারাপ হয়, বা কিছু কিছু ছেলেদের চরিত্রের জন্য ছেলে পুরো ইটা খারাপ হয়ে যায়, ছেলেদের চরিত্রগুলো সেরকম টাইপের ওনারা করেছে। আমি ঠিক কথাটা হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় আমার কথাগুলো তোমরা হয়তো কেউ একটু বুঝতে পারছো। তো হ্যাঁ, প্রথমে বলি যখন ওনারা সারা ছাদে, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, এই গোটা ছাদটা পুরো এই জায়গাটা জুড়ে যখন প্রথম দিন কাজ হয় পুরো টিনগুলো রেখেছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, ও বলে ঠিক আছে দাঁড়াও, ফার্স্টে তো এই পার্টে চেঞ্জ করেছে, নেক্সট দিন এই পার্টে করবে। তো তখন টিনগুলো একেবারে নিয়ে ঠিক আমাদের ওই পুরোনো ছাদটার ওখানটায় রেখে দেবে। হ্যাঁ এরকম বললো,
বলার পরে দেন আমি বললাম ঠিক আছে, তো সেটাই মানছি। হ্যাঁ, সেটা মানলাম। মানার পরে দেন কী করলো, যখন দ্বিতীয় দিন আমি যখন ছাদে উঠেছি কাপড় জামা ধুতে, তখন আমি দেখি কি সমস্ত টিনগুলো পুরো এইখানে সারা ছাদটা পুরো ছন্ন বিচ্ছিন্ন করা। যখন বললাম যে কাকু টিনগুলো আমাকে বললো যে ওই ছাদে বা একটু দাঁড় করিয়ে রাখতে, যেটা আমাদের পারিবারিক আলোচনা হয়েছিল কি আর কি। তো যিনি লেবার ছিল, যিনি মিস্ত্রি, তিনি আমাদের এই পাড়ারই, ঠিক আছে, সে কাকু। তো যাই হোক, যিনি লেবার ছিল তিনি আমাকে রীতিমতো বলে কি যে আমাকে বাড়িওয়ালা বলে গেছে টিনগুলো এইভাবে সারা ছাদে না, মানে এইভাবে ছড়িয়ে রাখতে, ঠিক আছে, দাঁড় করিয়ে রেখে যাওয়ার কথা একবার বলেনি। আমি যতবারই প্রথমত আমি ওই কাকুর সাথে কোনো কথা বলতেই চাচ্ছিলাম না, আমি বলছিলাম যিনি মেন মিস্ত্রি তার সাথে। তো উনি কন্টিনিউয়াসলি এক কথা বলে গেছিলো, মেন মিস্ত্রিকে বলতে দিচ্ছিল না। আর 14 বার এই কথাটাই উল্লেখ করছিল, বাড়িওয়ালা বলে গেছে, ঠিক আছে। আমার শাশুড়ির সাথে ওনার কথা হতেই পারে, কিন্তু শাশুড়ি মায়ের সাথে রাত্রিবেলা আমাদের কথা হয়েছিল যেভাবে রাখলে মেয়েকে নিয়ে আমি ছাদে উঠি, তো অনেক সময় কেউ বাড়ি না থাকলে কাপড় জামা মেলতে, তখন ও বাচ্চাগুলো সারা ছেড়ে দৌড়ায়, কাটাছেড়া হতেই পারে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমরা ভেবেছিলাম দাঁড় করিয়ে রাখবো। তো ওনারা বা আমরা নিজেরা ডিসিশন নিয়েছি দাঁড় করিয়ে রাখলে অনেক সময় হাঁবা দিলে পড়ে যাবে, তাই আমরা পরের ডিসিশন নিলাম যে ওখানে রাখবো, রেখে আমরা ওই যে চাপা দিয়ে রাখবো, যাতে টিনগুলো কোনো একটা কাজে লাগানো যায়, ঠিক আছে। পুরোনো টিন বলে যে খারাপ তা না। তো যাই হোক, যখন রীতিমতো বারবারই এক কথা বলে, তখন আমি মানে মেন যে মিস্ত্রি তাকে বলি কাকু আমাকে মা বলে গেছে। আমি যখন মা কথাটা উচ্চারণ করি তখন ওনারা রীতিমতো মানে যিনি লেবার তিনি ঠিক করে দেন। এমন সে আমি জানি না কী কথা হয়েছে, কিন্তু সারা ছাদে আমার তখন রীতিমতো এতটা খারাপ লাগছিল, আমি রেগে গিয়ে বলেছি কি যে এইভাবেই বলেছি, বেশি রুডলি বলিনি, যে আমি বলেছি কি যে আমি কিছু জানি না, আমার মায়ের সাথে আমার যা কথা হয়েছে, আমাদের বাড়িতে আলোচনা হয়েছে, আপনাকে হয়তো কালকে ওই কথাটা বলেছিল, কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, সারা ছাদে এইভাবে থাকবে না, টিনগুলোকে হয় দাঁড় করিয়ে দিতে হবে, নাহলে ওই ছাদে তুলে দিতে হবে, ব্যাস বলে আমি রীতিমতো চলে গেছি, নিচে চলে গেছি। গিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করেছে, আমি বলছি রীতিমতো এরকম কথা হয়েছে, তো ও বলে যে দাও কাকুকে দাও, আমি বলে দিচ্ছি। তো ওকে ফোন দিয়েছি, ও বললো, দেন আমি আসলাম। তো আমার এই একটাই কথা যে ভাই আমি এইভাবে থাকি বলে আমি ভাড়াটে না, আর আপনি মিস্ত্রি বলে আপনি কেন এরকম ধরনের ব্যবহার আমার সাথে করবেন? আপনি একটা বাড়িতে কাজ করতে এসেছেন, আপনিও খেটে খাওয়া মানুষ, আর আমিও এক বাড়ির বউ, আমারও মান সম্মান আছে। সুতরাং বারবার আমার শাশুড়িমাকে যখন আমি বলি, তখন আমার শাশুড়িমা বলছে আমি তো এই কথা ওনাকে বলিনি। তো প্রথমে রীতিমতো উনি তো বলেইনি, উনি সেটা স্বীকার গেছে। আর আমি জানি যে আমার শাশুড়িমা বলে না, কারণ উনি প্রচণ্ড সাদাসিধা। উনি কিছু ডিসিশন নেওয়ার আগে হয় ওনার ছেলে মেয়ে এদের কাছে আলোচনা করে তারপরে নেয়, ঠিক আছে। শুধু ওনার নামে এরকম কথা বলা তো উচিত হয়নি। যে যাই হোক, এরকমই বললাম, মানে সব দিকে সমান হয় না, কিছু কিছু মিস্ত্রি এরকম হয় আর কি। তো তাদেরই মানে ব্যাপারটা আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার সাথে যা হয়েছিল আর কি। তো চলো এখন এগুলো তুলবো। সবজি টবজি কাটা কমপ্লিট। বাবা এসছে, মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে রেডি করে দিয়েছি। সবজি কাটতে কাটতে বাবা এসেছিলো, তো তার মধ্যে মেয়েকে উঠে হাতটা ধুয়ে রেডি করলাম, পরে আবার সবজি কাটতে বসলাম, সবজি কাটলাম, দেন কলপারে গেলাম, সবজি ধুলাম, তারপরে হচ্ছে থালা বাসন ধুলাম। এখন ছাদে এসেছি, কারণ আজকে রাত্রিরে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। তো মানে আর ভিডিওর আমি তোমাদের একটা কথা বলে রাখি, যে ভিডিও আজকে যেটা আসছে সেটা কিন্তু কিছু ক্লিপ হয়তো একটু হেভিজাবি হয়ে যেতে পারে, কারণ আমি তো স্ক্রিপ্ট রাইটার নয়, আমি স্ক্রিপ্ট করে কিছুই বলি না, যা বলি সরাসরি বলি। এইদিকে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, তাই ম্যাডাম এই ভর সন্ধ্যেবেলায় একবার ঘুম দিয়ে নিল। ঘুরে এসে
চাটা খেয়ে। আর আমি এদিকে গরমে মানে যাচ্ছে তাই অবস্থা। আমি করছিলাম মুদিমালের লিস্ট। তো অনেক দিন পরে ইচ্ছে হলো নিজের ডায়েরিটা বার করতে, মনের ডায়েরি, প্রিয় ডায়েরি, যেই ডায়েরিটা আমার এখন আর লেখাই হয় না। আগে বিয়ের আগে প্রত্যেক দিন ডায়েরি না লিখে শুতেই পারতাম না, আর এখন ডায়েরি লেখাই হয় না। একটুকুনি বার করেছিলাম, কিন্তু বার করার সঙ্গে সঙ্গে ম্যাডাম উঠে গেল। যাই হোক, ওকে নিয়ে বাইরে ঘুরে টুরে দেন আমি আবার বরফ ম্যাসাজ করতে চলে এসেছি। কারণ এইটা মানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ বিয়ে বাড়ি যদি আমাকে যেতে হয় তাহলে বরফ ম্যাসাজ আমার করতে হবে, আর ঘামাচিকে আমার আটকে রাখতেই হবে। দেখা যাকই না যে এবার ঘামাচির আগে আমি বরফ দিয়ে ঠিকঠাক মতো নিজেকে রাখতে পারি নাকি। কারণ বিয়ে বাড়ি বলে কথা, আর গরমে বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো, একেতে তো শাড়ি পরে নাজেহাল অবস্থা, দেন তার উপরে তো এই ঘামাচি নিয়ে অবস্থা। আর এই দেখো, এই দেখো মেয়ের দুষ্টুমি দেখো। ছেলে মানুষের মতো, হ্যাঁ ছেলে মেয়ে কোথায়? চেয়ারের উপরে আজকে উঠতে গেছে, এই চেয়ারে একা একা পা দিয়ে এরকম করে উঠতে গেছে। দিদি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি ব্যাপার? এদিকে তোমাদের সাথে গল্প আর কি আড্ডা সারা দিনের শ্যুটের পর চলে এসলো ঠিক রাত্রিবেলা ডিনারের সময়। মাম্মামকে আমি খাইয়ে নেব।